মির্জা আব্বাস আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন। মির্জা আব্বাস কি অনেকেই বলতেছে মির্জা আব্বাস বেঁচে নেই, এআই দিয়ে ভিডিও তৈরি করে দেখাচ্ছে। অনেকেই বলতেছে মির্জা আব্বাস পালিয়ে যাচ্ছে, মির্জা আব্বাস বাংলাদেশে আসলে অনেক তথ্য বেরিয়ে আসবে, কারণ এখানে মমতা বলেছে যে আমি যদি মুখ খুলি তাহলে কিন্তু অনেকেই ফেঁসে যাবে। এই কথার পরেই নাকি মির্জা আব্বাস একেবারেই লুকিয়ে গেছে। এবার আসুন, মির্জা আব্বাস আসলে কি বেঁচে আছে নাকি তিনি মারা গেছে? যদি বেঁচে থাকে তাহলে কেন দেশে ফিরছেন না? যদি মারা গিয়েও থাকে তাহলে কেন সেটা লুকানো হচ্ছে? দর্শক, এগুলো নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়। এখন পর্যন্ত ঢাকা ৮ আসনের সেই মির্জা আব্বাস সাহেব শপথ গ্রহণ করতে পারেনি। সংসদের সেই চেয়ারটা এখনো ফাঁকা। কলেজের নাম বদলাতে পারেন, গ্রামের নাম বদলাতে পারেন, ইউনিয়নের নাম বদলাতে পারেন, ওসমান হাদির নাম বদলাতে পারবেন না। বিচার নিয়ে আমরা কোনো এক সেকেন্ডও কোনো কম্প্রোমাইজ করব না। যদি সরকার মনে করে আওয়ামী লীগে ভোট ব্যাংকে যেভাবে একটা সমঝোতা হয়েছে, বিচারের ক্ষেত্রেও সমঝোতা করতে হবে, আমরা বলবো আল্লাহর রাস্তে মাপ চাই। বিএনপির ভাইয়েরা, আপনারা নির্যাতিত হয়েছেন, বাংলাদেশের সকল মানুষ নির্যাতিত হয়েছে। নির্যাতিত যারা মজলুম আছে, মজলুমদের পক্ষে আল্লাহ আছে, এই মজলুমদের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন। দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের গোপন তথ্য। তাই একটা লাইকে দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। আজকে খুবই জরুরি বিষয় নিয়ে কথা বলবো, যে কথাটা এখন সংসদে উঠে গেছে। আপনারা নিশ্চয়ই অনেক গুজব শুনেছেন, সত্য শুনেছেন, মিথ্যে শুনেছেন এই বিষয় নিয়ে, কিন্তু আজকের সেই বিষয় নিয়ে সংসদে কথা উঠছে, জানতে চেয়েছে, প্রশ্ন উঠছে, কিন্তু সেই প্রশ্নের উত্তরটিও কিন্তু সরকার দলীয়রা পাশ কাটিয়ে উঠে গেছে, প্রশ্নের উত্তর দেয়নি। মির্জা আব্বাসকে নিয়ে, মির্জা আব্বাস কি অনেকেই বলতেছে মির্জা আব্বাস বেঁচে নেই, এআই দিয়ে ভিডিও তৈরি করে দেখাচ্ছে। অনেকেই বলতেছে মির্জা আব্বাস পালিয়ে যাচ্ছে, মির্জা আব্বাস বাংলাদেশে আসলে অনেক তথ্য বেরিয়ে আসবে, কারণ এখানে মমতা বলেছে যে আমি যদি মুখ খুলি তাহলে কিন্তু অনেকেই ফেঁসে যাবে। এই কথার পরেই নাকি মির্জা আব্বাস একেবারেই লুকিয়ে গেছে। এটা অনেকের কথা, আদৌ সত্য কিনা মিথ্যা সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। এই একই বিষয়, একই কথা সংসদে উঠেছে, সংসদে জানতে চেয়েছে যে তার খবরটি আমরা জানতে চাই, এবং পাশাপাশি দুজন ঋণখেলাপি যারা আছে, তারা এখন পর্যন্ত সংসদে আসতে পারে নাই, তারা কেন আসতেছে না সেটার প্রশ্ন করা হয়েছে সংসদে, তার কোনো উত্তর তারা দেয়নি। এখন আপনারা সেই ভিডিওটি দেখেন, দেখার পরেই আমি এই বিষয় নিয়ে কথা বলবো। দোয়া করি আমাদের বর্ষীয়ান রাজনীতিবিদ এবং এই সংসদের একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান জনাব মির্জা আব্বাস, তার শারীরিক সর্বশেষ অবস্থা সম্পর্কে এই পার্লামেন্ট এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানতে পেরেছি, এটা আমার মনে পড়ছে না। আমার প্রথম কথা হচ্ছে যে এই বিষয়ে তার সর্বশেষ পরিস্থিতি, পার্লামেন্টে তার শপথ গ্রহণ এবং তার শারীরিক সর্বশেষ অবস্থা। দ্বিতীয় হচ্ছে সরকার দলীয় আরও দুজন সংসদ সদস্য যারা ঋণখেলাপি অবস্থা আছেন, মামলা চলমান রয়েছেন, সেই বিষয়টিও এখানে সর্বশেষ পরিস্থিতি আমাদের সামনে। আমার মনে হয় আমরা একজন সংসদ সদস্য হিসেবে জানা দরকার যে আমরা এখনো পর্যন্ত পার্লামেন্টে অংশগ্রহণ করা কিংবা না করার প্রশ্নে তারা কী ভূমিকা পালন করতে পারছেন। সেক্ষেত্রে জনাব মির্জা আব্বাস মাননীয় সংসদ সদস্য, তার ব্যাপারে যেসব গুজবের ডালপালা আছে শহীদ শেখ আমাদের শহীদ ওসমান হাদি প্রসঙ্গে, এবং সেই গুজবে আগুনে ঘি ঢেলেছে সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য ছিল যে আমি যদি নাম বলে দিই তাহলে বাংলাদেশে এটা নিয়ে উতাল পাতাল হবে। আমার মধ্যে সেই সব প্রসঙ্গগুলোতে আমরা আর সামনে বাড়তে না দেওয়ার জন্যই স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এ ব্যাপারে ব্রিফ আমাদের কাছে আসা প্রয়োজন ছিল। আমি তিনটি বিষয় নিয়ে আসছি। একটা হচ্ছে আমাদের বিজ্ঞ পার্লামেন্টারিয়ান বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব মির্জা আব্বাস, ওনার বিষয়ে সর্বশেষ জানা প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে আমাদের যে দুজন ঋণখেলাপি সরকার দলীয় তাদের বিষয়টি, এবং সর্বশেষ শরীফ ওসমান হাদি শহীদ, তার বিচারের যে প্রসঙ্গটি এসেছিল এ ব্যাপারে যে গুজব আছে সে ব্যাপারে জানা প্রয়োজন। মাননীয় চিফ বলুন, গুজব সম্পর্কে কিছু বলবেন না। গুজব উই ডোন্ট টেক এনি নোটিস। মাননীয় স্পিকার, এই অনেকগুলো বিষয় পয়েন্ট ওভার হয় না, আপনি অ্যালাউ করেন না, অনেক সময় হতে পারে, কিন্তু এটা না হলে খুব ভালো আমাদের। আর উনি একটা কথা বলেছেন যে আমাদের বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস সম্পর্কে জানতে চেয়েছেন, এটা আপনি মাননীয় স্পিকার আপনি বলতে পারেন। আর দ্বিতীয়ত হলো যে দুজন মাননীয় সংসদ সদস্য, এটা সাবজুডিস ম্যাটার, এটা কোর্টে আছে, মাননীয় স্পিকার কোর্ট সিদ্ধান্ত দিলেই কেউ সিদ্ধান্ত হবে, এর আগে তো এই বিষয়ে কোনো কিছু বলার সুযোগ নেই। আমি মনে করি মাননীয় স্পিকার বাইরের বিষয়গুলো যেগুলো আপনারা শুনেছেন, এখানে কিন্তু উনি মির্জা আব্বাসের কথাটা উনি বলতে চায় নাই, বলে না, উনি এড়িয়ে গেছে, শুধু বলেছে ঋণ খেলাপির কথাগুলো, সেটা আইনের বিষয়, আইন যেটা করবে সেটাই বিচারাধীন আছে ওটা। এখানে ওনারাই কিন্তু বলেছিল যে যখন এই যে বাজেট অধিবেশনের পর সবার এখানে উপস্থিত থাকতে হবে, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু এখানে জামায়াতের এই এমপি শফিক সাহেব উনি কিন্তু বলছে যে এটা কি, ওনাদের তো কোনো তথ্য আমরা পাইনি। এরকম একজন নেতা দেখেন, তাকে নিয়ে সংসদে আজ পর্যন্ত আপনারা শুনছেন কোনো কথা হয়েছে মির্জা আব্বাসকে নিয়ে? উনি কোথায় আছে, উনি কেমন আছে, এটা কি কোনো বিবৃতি তারা দেবে না? উনি তো সংসদ সদস্য, নির্বাচিত, তাহলে এর রহস্যটা কি? এই রহস্য আমরা জানতে চাই।
এই রহস্য আমরা জানতে চাই। আপনারা অবশ্যই এটা নিয়ে কথা বলবেন, না হয় যারা নিন্দুকরা বলতেছেন যে শুধু শুধু কথা বের করতেছে সেটাই তো ধরে নেওয়া হবে নাকি আপনারাই বলেন। অন্য বিষয়ে নিয়ে আমি কথা বলবো, সেটা হলো আমার বরিশালের কথা বলবো। এই যে রাজনীতিবিদরা, এই যে মনে করেন মির্জা আব্বাসের নামে একটা কথা আছে যে সে হাদিকে হাদি মারার পিছনে সে দায়ী, আবার কেউ বলছে এটা শিবিরের দায়, কেউ বলছে জামাত দায়ী। একটা কথা দেখেন, কখনো পাপ কখনো গোপন থাকে না, চাপা থাকে না। হয়তো 2-1 দিনের জন্য, 2-1 মাসের জন্য, 2-1 বছরের জন্য, আজীবন আল্লাহ চাপা রাখে না, সেটা কিন্তু বের হয়ে যায়। এটাও হয়তো একদিন ইনশাল্লাহ বের হয়ে যাবে। সেটা বিএনপি সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না, তার আগেই চলে যেতে হবে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বিরোধী দলীয় চিফ হুইপ, তিনি বিষয়টা স্পষ্ট করেছেন। নাহিদ ইসলামের হুঁশিয়ারি, বিচার নিশ্চিত না করলে এবং সংস্কার না করতে পারলে মেয়াদ শেষ করতে পারবে না বিএনপি সরকার। এর মানে বিএনপি সরকার পতন হবে। নাসিরউদ্দিন পাটোয়ারিও এর আগে বলেছেন সংস্কার না করলে বিএনপি সরকার পতন হবে। সংস্কার ইস্যুতে বিএনপি সরকার পতন হতে পারে, কাঙ্ক্ষিত সংস্কার করতে না পারলে। এটা কতটুকু সত্য, আসলে কি না বিএনপি 5 বছর মেয়াদ পূর্ণ করতে পারবে? দেখেন, আমি যেটা মনে করি যে এনসিপি কিংবা জামাত যে এট দ্য এন্ড অফ দ্য ডে সত্যিকার অর্থে বিএনপি সরকারের পতন ঘটাবে, এটা আমি মনে করি না। এনসিপি জামাত এরা বিএনপি সরকারের পতন ঘটাবে না। বিএনপি সরকারের পতন হবে ডক্টর ইউনূসের ফাঁদে। কারণ বিচার এবং সংস্কার না করলে বিএনপি সরকার ধরা খাবে। এই ফাঁদ, এই ম্যানেজমেন্ট, এই সেটেলমেন্ট প্রফেসর ইউনূস করে রেখেছেন, আপনি কল্পনা করতে পারবেন না। কারণ এই হিসাবটা মেলানো আরো জরুরি যে বিচার এবং সংস্কার না করলে বিএনপি সরকার পতন হবে, সেটা জামাত এনসিপি করবে না। হয়তোবা খালি চোখে দেখা যেতে পারে জামাত এনসিপি এখানে খেলছে, বাট পর্দার অন্তরালে মূল মেকানিজমটা যে ইউনূস ঘটাবেন, এই হিসাবটা মেলানো দরকার। কেন? কারণ সরকারের পতন হওয়া না হওয়া এটা তো ইট শুড ডিপেন্ড অন দি পার্টি অপোজিশন না। কারণ হচ্ছে যে যদি বিএনপি সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগে পতন হয়, তাহলে ডেফিনেটলি কোনো ইন্টারিম গভর্নমেন্ট আসবে অথবা 111 টাইপের কিছু আসবে। কোনো একটা নির্বাচিত সরকারের পতন হলে তো আরেকটা নির্বাচিত সরকার ক্ষমতা আসে না, কোনো একটা ইন্টারিম সরকার ক্ষমতা আসে বা কেয়ারটেকার সরকার ক্ষমতা আসে। তো যেহেতু জামাত এনসিপি ক্ষমতা আসতে পারবে না বিএনপি সরকার পতন হলে, জামাত এনসিপি ক্ষমতা আসবে জাস্ট নির্বাচন হলে। এমনকি জামাত এনসিপি ভালোভাবেই জানে বিএনপি সরকারের মাঝপথে পতন হলে যে সরকার আসবে তারা এবার এত সহজে নির্বাচন দিবে না। আর নির্বাচন দিলেই যে জামাত এনসিপি ক্ষমতা আসবে, নট নেসেসারি। কারণ বাংলাদেশে নির্বাচন কেমন হয় কি, এত রক্ত, এত শাহাদাতের পরও, 24-এর বিপ্লবের পরও প্রফেসর ইউনূসের হাত ধরেই সুষ্ঠু নির্বাচন হলো না। আর কে আসবে আর কারা সুষ্ঠু নির্বাচন করবে আর তার মাধ্যমে জামাত এনসিপি ক্ষমতা আসবে, জামাত এনসিপিটা মনে করে না এবং নিকট ভবিষ্যতে করবেও না। কিন্তু ইউনূস গং, ইউনূস কোন জলের মাল বা মাছ, এটা বুঝতে কয়েক ঘন্টা লেকচার দেওয়া লাগবে। ইউনূস প্রো ইউএস, ইউনূসকে তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউএস হেজিমনি। নোবেল পিস প্রাইজ এটা যাদেরকে দেয় বুঝবেন যে তাদের দিয়ে পশ্চিমাদের ধান্দাজ। ইউনূস আমাদের জাতীয় স্বার্থের জন্য যতটুকু ভালো বা কন্ডিউসিভ বা যতটুকু সুইটেবল আমরা ততটুকু সমর্থন করেছি এবং করবো, এখনো করি, ভবিষ্যতেও করবো প্রয়োজনে। বাট হিজ পশ্চিমা মাল, এটা সহজ ব্যাখ্যা। কারণ দেখেন, জাস্ট এতটুকু একটু জাস্ট ইমাজিন, বাংলাদেশ পৃথিবীতে সবচাইতে বেশি শান্তি প্রতিষ্ঠা করেছে নাকি প্রফেসর ইউনূস 2005 সালে। এখন আমরা অনেক দেশে মালালা ইউসুফজাই নোবেল প্রাইজ দেখেছি, পশ্চিমা অনেক দেশে বা ল্যাটিন আমেরিকার অনেক দেশে নোবেল প্রাইজ দেখেছি, পিস নোবেল প্রাইজ, শান্তি নোবেল প্রাইজ। তা আমরা সেটা জানি না যে আসলে ওই দেশে কি শান্তি প্রতিষ্ঠা করেছে, কে কতটুকু। আবার আমাদের মিয়ানমারের অং সান সু চি নোবেল প্রাইজ দেখেছি, তারা কি শান্তি প্রতিষ্ঠা করেছে ওটা তো আমরা জানি না। আমরা ওইসব দেশে গেলে হয়তো 2-4 দিনের জন্য ঘুরতে যাই। কিন্তু ইউনূস বাংলাদেশে কি শান্তি প্রতিষ্ঠা করেছে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে, এটা আমি আপনি সবাই জানি। আপনার চোখের সামনে, আমার সব দর্শক জানেন। বিশেষ করে 2005-6 সালে যাদের মোটামুটি বয়স হয়েছে, প্রাপ্তবয়স্ক ছিলেন, তারা সবাই চোখের সামনে দেখেছেন যে গ্রামীণ ব্যাংক কি কোন বালের শান্তি প্রতিষ্ঠা বাংলাদেশে করেছে। হু ডাজন্ট নো কি করেছে বলেন তো? অশান্তি সৃষ্টি করেছে, ঘরে ঘরে অশান্তি তৈরি করেছে, সামাজিকভাবে অশান্তি তৈরি করেছে। মহিলাদের লোন দিত, লোন পেয়ে মহিলারা স্বামীর কথা শুনতো না এবং বিনা জামানতের লোন দিত, লোনের টাকা শোধ করতে পারতো না, ঘরের টিন খুলে নিয়ে যেত, গরু ছাগল মুরগি ধরে নিয়ে যেত। আই উইটনেস দ্যাট। মহিলাদেরকে ঘর থেকে বের করেছে, স্বামীর সাথে অশান্তি সৃষ্টি করেছে। এবং এই লোন নিয়ে যে তারা প্রোডাক্টিভ বা কনস্ট্রাকটিভ কিছু করেছে, নট লাইক দ্যাট। বেশিরভাগ ক্ষেত্রে আনপ্রোডাক্টিভ লোন নিয়ে সে অন্য কিছু করেছে। সে গরুর গোস্ত দিয়ে ভাত খাইছে। আমি চিনি, আমি যাদেরকে চিনি, আমার চোখের সামনে যারা লোন নিয়েছে এবং যারা লোনের কিস্তি দিতে আমার কাছ থেকে বা আমাদের ফ্যামিলির কাছ থেকে ধার নিত, সপ্তাহে কিস্তি দিন আসলে দাঁড়িয়ে থাকতো যে কাকু কিছু টাকা দেন, কাকু 200 টাকা দেন, এই দিয়ে দেবো, এই অমুক তমুক, কত কিছু দেখেছি, অনেক স্মৃতি আছে এই বিষয়ে। এরা লোন নিয়ে কোনো প্রোডাক্টিভ কিছু করতো না, যে গরু ছাগল কিন্তু না, লোন নিয়ে নর্মালি গরু গোস্ত দিয়ে ভাত খেত অথবা অন্য কিছু করতো, টাকা উড়াইতো এক কথায়। 2-1 জন হয়তো প্রোডাক্টিভ কিছু করেছে। গ্রামীণ ব্যাংক বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করেছে, এর চাইতে মিথ্যা কোনো কথা নেই। তাদেরকে দিয়েছে নোবেল শান্তি প্রাইজ। ফাজলামি, নোবেল শান্তি প্রাইজ যে কত বড় ফাজলামি, এটা কোনো গবেষক হওয়ার দরকার নেই, প্র্যাকটিক্যালি আমি আপনি বুঝি। তা কেন নোবেল প্রাইজ দিল তাকে? হ্যাঁ, আমরা খুশি নোবেল প্রাইজ দিয়েছে, কিন্তু আসলে কিসের শান্তি প্রতিষ্ঠা করেছে, কোন সাতার, এটা তো আমরা জানি। তো দর্শক, এর মানে এই নোবেল প্রাইজ দিয়ে পশ্চিমারা তাদের লোক তৈরি করে এবং পরবর্তীতে তাকে দিয়ে খেলে বা তাদের এজেন্ডা বাস্তবায়ন করে। ইউনূস হচ্ছে সেই লোক। ইউনূসের সাথে তাকে ইউএস সর্বোচ্চ বেসামরিক খেতাব দেওয়া হয়েছে, আর কত পুরস্কার দেওয়া হয়েছে, অথচ তিনি কি করেছেন? তার সোশ্যাল বিজনেস থিওরিটা ভালো, এটা ঠিক আছে, কিন্তু
সোশ্যাল বিজনেস বা ইকোনমিক্সে যদি নোবেল প্রাইজ দেওয়া হয় আই শুড অ্যাপ্রিসিয়েট, বাট শান্তিতে নোবেল প্রাইজ করেছেন এটা পুরোটা ভুয়া। আর অন্যান্য সায়েন্স বা বিভিন্ন সেক্টরে নোবেল প্রাইজ ওইটার একটা রেলেভেন্স আছে, আসলে ওটা সঠিক, কিন্তু শান্তিতে নোবেল প্রাইজ এটা পুরোটা পলিটিক্যাল ধান্দা। এবং জর্জ সারসরা যারা পৃথিবীর বিভিন্ন দেশে বিপ্লব ঘটায় টাকা দিয়ে এনজিওর মাধ্যমে, ওপেন সোসাইটি, তাদের যে এন্ডোমেন্ট এগুলো দিয়ে আপনারা জানেন, খ্রিস্টান রাষ্ট্র বানায়, কোথাও সোভিয়েত ইউনিয়ন ভেঙে 50টা রাষ্ট্র, অরেঞ্জ রেভলিউশন, সব জর্জ সারসদের টাকায়। সেই জর্জ সারসের বস হচ্ছে, ওয়ান অফ দি বসেস হচ্ছেন প্রফেসর ইউনুস। তো প্রফেসর ইউনুস এই এমনি নির্বাচনের 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি করে দিয়ে যাননি, বিশেষ লক্ষ্য উদ্দেশ্য আছে। এর মানে ইউনুস যা চায়, ইউনুসের যে সেটআপ, আরো বিখাস সাতান পশ্চিমারা যা চায় সেটা যদি না করে তাদের কথা মতো, তাহলে বিএনপি সরকারের নাকে এমন ভাবে দড়ি দিয়ে গেছে, বিএনপি সরকার পতন কিভাবে হবে তার কল্পনা করতে পারবেন। এমন ঘটনা দেশের মধ্যে ঘটবে, দেখবেন যে দেশ অস্থির হয়ে উঠছে, বিএনপি সরকার নাই, জয় বাংলা। রাতে ঘুমাবে ক্ষমতা নেই, সকালে উঠে দেখবে ক্ষমতা, জয় বাংলা। তারেক রহমান কোথায় কেউ জানবে না, বাংকার বানাচ্ছেন, সে বাংকার টাঙ্কার দিয়ে কোনো কাজ হবে না। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছিলেন যে আমার যে মেরুদণ্ডটা ভাঙা হয়েছিল, আমি যদি প্রতিশোধ নেই তাহলে কি আমার মেরুদণ্ড ফেরত পাবো কিনা। এই মানুষগুলো প্রতিশোধ চায় না, কিন্তু আমরা বিচারে বিশ্বাসী, আমরা বাংলাদেশে বিচার চাই। যদি বিএনপি সরকার বাংলাদেশে আমাদের এই মজলুম মানুষের বিচার করতে সক্ষম না হয়, ইনশাআল্লাহ 11 দলীয় জোট আগামী নির্বাচনে ক্ষমতায় গিয়ে আওয়ামী ফ্যাসিস্ট আমলের সকল গুম, খুন, নির্যাতন এবং জুলুমের বিচার বাংলার মাটিতে করবে ইনশাআল্লাহ। লোকাল গভর্নমেন্টে যদি আবার বাংলাদেশে কোনো ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করা হয়, বাংলার রাজপথ প্রজ্বলিত হয়ে উঠবে, আগুনে তপ্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ। আপনারা লোকাল গভর্নমেন্টে সবাই প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ মাঠে। আপনারা এখানে গত 17 বছরে কারা কারা মামলা খেয়েছেন বা পুলিশের হলো একটা ডান্ডা বাড়ি খেয়েছেন, সবাই একটু কষ্ট করে হাতটা তুলবেন। এই যে অধিকাংশ লোক গত 17 বছরে এখানে হলো নিগৃহীত, নির্যাতিত। এবং আজকে আমাদের যে ব্যানারের শিরোনাম সেটা আমরা দিয়েছি আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংগঠিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে। গত 17 বছরে বাংলাদেশে কয়েকটি গণহত্যা সংগঠিত হয়েছিল। 28 অক্টোবর একটি গণহত্যা সংগঠিত হয়েছিল, শাপলাতে একটি গণহত্যা সংগঠিত হয়েছিল, 24 একটি গণহত্যা সংগঠিত হয়েছিল, পিলখানায় একটি গণহত্যা সংগঠিত হয়েছিল। আর অসংখ্য মা বোনের কোলের কত সন্তান যে নিবৃতে চলে গিয়েছিল, সেই মুকাদ্দাস ওয়ালি থেকে শুরু করে, সেই নোমানি বাই থেকে শুরু করে বাংলার প্রত্যন্ত অঞ্চলে কত রাজপথ যে রঞ্জিত হয়েছিল রক্তে, সেগুলো বাংলার আকাশ বাতাস এখনো সাক্ষী আছে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছিলেন যে আমার যে মেরুদণ্ডটা ভাঙা হয়েছিল, আমি যদি প্রতিশোধ নেই তাহলে কি আমার মেরুদণ্ড ফেরত পাবো কিনা, তিনি এই বক্তব্যটা রেখেছিলেন। আমি সবিনয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই, এই যে এখানে এতগুলো মানুষ উপস্থিত হয়েছে, যাদেরকে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছিল, যাদের বাপকে হলো থানায়, জেলায়, পুরো বাংলাদেশের বিভিন্ন কারাগারে ঘুরানো হয়েছিল, এই মানুষগুলো প্রতিশোধ চায় না, কিন্তু আমরা বিচারে বিশ্বাসী, আমরা বাংলাদেশে বিচার চাই। যদি বিএনপি সরকার বাংলাদেশে আমাদের এই মজলুম মানুষের বিচার করতে সক্ষম না হয়, ইনশাআল্লাহ 11 দলীয় জোট আগামী নির্বাচনে ক্ষমতায় গিয়ে আওয়ামী ফ্যাসিস্ট আমলের সকল গুম, খুন, নির্যাতন এবং জুলুমের বিচার বাংলার মাটিতে করবে ইনশাআল্লাহ। বিচারের দাবিতে আমরা মাঠে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো। বিচার নিয়ে আমরা কোনো 1 সেকেন্ডও কোনো কম্প্রোমাইজ করব না। যদি সরকার মনে করে আওয়ামী লীগে ভোট ব্যাংকে যেভাবে একটা সমঝোতা হয়েছে, বিচারের ক্ষেত্রেও সমঝোতা করতে হবে, আমরা বলবো আল্লাহর রাস্তায় মাপ চাই। বিএনপির ভাইয়েরা, আপনারা নির্যাতিত হয়েছেন, বাংলাদেশের সকল মানুষ নির্যাতিত হয়েছে। নির্যাতিত যারা মজলুম আছে, মজলুমদের পক্ষে আল্লাহ আছে, এই মজলুমদের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। লাস্ট যে কথাটা, এই যে ইলেকশন হয়েছে, আমিরে জামাত বলেছেন যদি সেই ইলেকশনের রেজাল্টটা মেনে নেওয়া হতো তাহলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হতো। আমরা বাংলাদেশে একটা গৃহযুদ্ধ চাইনি বলে এই পর্যন্ত আমরা শান্তি এবং শৃঙ্খলার সাথে রয়েছি। নির্বাচন কমিশনে যে কমিশনারগণ নিয়োগ হয়েছিলেন, সেই প্রস্তাবনা আমাদের কাছে এসেছিল, বলেছিল ভাগ বটরা করে অমুক অমুক ব্যক্তিকে বসাতে হবে। সেই সময় আল্লাহর সহায় থাকার কারণে এই সব গোপন সংলাপ আলোচনায় আমরা রাজি হই নাই। বিএনপির অনেক কমিশনার বসানো হয়েছে, বিভিন্ন বিভ্রান্ত আর্মি পার্সনকে সেখানে বসানো হয়েছে, তারা নির্বাচনে হলে ইঞ্জিনিয়ারিং করেছে। আমরা তো আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই অনেক কমিশনারদের এক পা অলরেডি কবরে চলে গেছে। এই অবস্থায় আপনারা যদি বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করেন, প্রতারণা করেন, লোকাল গভর্নমেন্টে যদি আবার বাংলাদেশে কোনো ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করা হয়, বাংলার রাজপথ প্রজ্বলিত হয়ে উঠবে, আগুনে তপ্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ। আপনারা লোকাল গভর্নমেন্টে সবাই প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ মাঠে। হয়তো আমাদের রক্ত থাকবে, নয়তো বাংলাদেশের আজাদী থাকবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ 11 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ এখানে আছেন, তাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষের পক্ষ হয়ে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাব। এটাই বাংলাদেশ, এটাই আবু সাইদের বাংলাদেশ, এটাই হলো শহীদ মুগ্ধের বাংলাদেশ, এটাই হলো শহীদ ওয়াসিমের বাংলাদেশ। সবাইকে আসসালাম। রাজপথে থাকবেন, রাজপথ সামনে না, রাজপথে মুক্তির সমাধান, রাজপথে আজাদীর সমাধান, রাজপথে বাংলাদেশের সমাধান, রাজপথে হলো সার্বভৌমত্বের সমাধান, রাজপথ হলো ইসলামকে সার্বভৌমত্ব রক্ষার সমাধান। এই সমাধান আমাদেরকে ইমানি দায়িত্ব, দেশপ্রেমের দায়িত্ব। এই
দায়িত্ব আমাদেরকে আদায় করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরবো। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।